হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ক্লাস। আজকে হলো টেন্স ফর বিগিনার্স ফুল কোর্সের তৃতীয় পর্ব। যারা আমাদের গত দুই পর্ব প্রেজেন্ট সিম্পল টেন্স ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ক্লাসগুলো যারা দেখেনি তারা অবশ্যই আই বাটনে দেওয়া আছে, তা দেখে নেবেন, কারণ তাহলে আপনারা এই ক্লাসটা করতে অনেকটা সুবিধা হবে। চলুন শুরু করা যাক। তো আজকের টপিকস হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এটার বাংলা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা হচ্ছে গিয়ে পুরা ঘটিত বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা কি হচ্ছে? পুরা ঘটিত বর্তমান কাল। এটার মধ্যেই কিন্তু আমাদের সংজ্ঞাটা লুকিয়ে আছে। কিভাবে? পুরা ঘটিত মানে কি? যেই কাজটি এখন কি একদম শেষ হয়ে গেছে সেই কাজটি আর অবশিষ্ট নাই। যেমন আমি যদি বলি আমি স্কুলে গিয়েছি, তার মানে কি আমি স্কুলে পৌঁছানোর পরেই কি, তখন পৌঁছানোর পরে আমি বললাম যে আমি স্কুলে গিয়েছি, মানে আমার স্কুলে যাওয়াটা শেষ হয়ে গেছে। সেই কাজটা কি? সেই কাজটা হলো আমি সেই ঘটনাটা ঘটে ফেলাইছি। সেটা কি আমরা কি বলছি? পুরা ঘটিত বর্তমান কাল। তাহলে আপনারা এখানে দেখেন, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, সেই টেন্সকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। তাহলে কি? যেমন আমি বললাম যে আমি স্কুলে গিয়েছি, তার মানে কি আমি কেবলমাত্র স্কুলে পৌঁছাইলাম, তারপরে আমি কি বললাম? তারপরে বললাম যে আমি স্কুলে গিয়েছি, মানে এইমাত্র আমার কাজটা শেষ হয়েছে, কিন্তু আমার ফলটা কি? মানে আমি স্কুলে এখনও বর্তমানে আছি, তার ফলটা এখনও বর্তমান আছে। সেই টেন্সকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তাহলে আমরা বাংলা বাক্যে কীভাবে চিনতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তাহলে বাংলা বাক্যের শেষে তাহলে কি দেখে আমরা চিনব? এসি, এসও, এসে, এসএন, এই কয়টা দেখে কি আমরা চিনতে পারবো। বুঝে গেছে? তা প্রত্যেকটা টেন্সেরই তো একটা স্ট্রাকচার আছে বা একটা গঠন প্রণালী আছে। তাহলে এই টেন্সেরও অবশ্যই একটা গঠন প্রণালী আছে। তাহলে কী হবে? সবসময় ইংলিশ যখন আমরা কোনো একটা সেন্টেন্স গঠন করি তখন কি হয়? সাবজেক্ট, তারপর এই টেন্সের ক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, আর মূল ভার্ব, মানে যেই কাজটা করা হয় সেটা হলো মূল ভার্ব। কী কাজ? সেই মূল ভার্বের কী হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ বলছিলাম যে ভার্বের 3টি ফর্ম থাকে, সেই 3টি ফর্মের ভার্ব 3, এই ফর্মটা কি? ভার্ব 3 ফর্ম, ভার্বের 3টি ফর্ম। তৃতীয় নম্বর ফর্মটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। আর কি থাকবে? এক্সটেনশন মানে কি? ওই যে অবজেক্ট অথবা আদার্স যে জিনিসগুলো থাকে এগুলোকে বলি আমরা এক্সটেনশন। তাহলে আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি কি বলছি এখানে? তুমি করেছো, করার ইংলিশ কি? ডু। তাহলে এখানে কি হবে? ইউ, তুমি, ইউ এর সাথে কি হয়? আচ্ছা, এখানে একটা নোট তোমরা লিখে নাও, একটা নোট। এখানে কি হবে? ফার্স্ট পারসন, তারপরে কি সেকেন্ড পারসন, আর কি থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরালে কি হবে? এখানে হবে হ্যাভ, মনে রাখবে। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে কি হচ্ছে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারে হবে হলো হ্যাজ। ঠিক আছে? তো এখানে আমি বললাম যে তুমি করেছো, তাহলে তুমির সাথে, তুমি যেহেতু একটা সেকেন্ড পারসন, তুমির সাথে হবে হ্যাভ, আর হ্যাজের মধ্যে কোনটি বসবে? স্ট্রাকচার আমরা দেখে বসাই। সাবজেক্ট তো বসাইলাম, হ্যাভ আর হ্যাজের মধ্যে কোনটি বসতেছে? যেহেতু সেকেন্ড পারসন, তাহলে হ্যাভ বসলো, হ্যাভ। তাহলে ইউ হ্যাভ। এখানে কি করছে? মেইন ভার্ব কি? কোনো কিছু করা। সেখানে কি করেছো? তাহলে মেইন ভার্ব হলো ডু। করার ইংলিশ কি? ডু। তা করেছো, তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি? ডু, ডিড, আর কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হয়? ডান। ডু, ডিড, ডান। ঠিক আছে?
আচ্ছা, এখানে আমি চিনলাম কীভাবে দেখো তো। এই যে বাংলা বাক্যের শেষে কী আছে, ছ আছে। এই যে এছো, এছো, এছো উচ্চারণ হচ্ছে, এখানে এছো আছে না। তারপর আমি করেছি, এছি, এই যে এসি পাইছি না, করেছি। আচ্ছা, তাহলে কী হলো, আই হ্যাভ ডান, শেষ। তাহলে সে করেছে, তাহলে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে, তাহলে হবে হ্যাজ, হি হ্যাজ ডান। বোঝা গেছে? এই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা? তারপর আমি কিছু এখানে উদাহরণ দিই, যেমন আমি মাঠে খেলেছি। এখানে লাস্টে এছি উচ্চারণ হতেছে না, যেহেতু এছি উচ্চারণ হচ্ছে, যেহেতু এই যে এছি উচ্চারণ হচ্ছে, সেহেতু আমি কি খেলেছি, তাহলে কি হচ্ছে এটা, আমি আই, তারপর কী হবে, হ্যাভ অথবা হ্যাজ, স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচারটা আমরা অবশ্যই ভালো করে মনে রাখবো। তাহলে হ্যাভ হবে আই হ্যাভ, তাহলে কি করেছে সে, মেইন ভার্ব কি, মেইন ভার্ব হলো সে কি করছে, সে খেলছে, তা মেইন ভার্ব হবে কি, খেলার ইংলিশ কি, প্লে। তাইলে থার্ড ফর্মটা তাহলে কি হয়, ভার্বের তৃতীয় ফর্ম, প্লে, প্লে হলো ভার্বের প্রথম ফর্ম, তারপর প্লেট পাস্ট ফর্ম বা দ্বিতীয় ফর্ম ভার্বের, আর কি এটাও হবে প্লেট, এটা হলো ভার্বের তৃতীয় ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ফর্মগুলো তোমরা ভালো করে দেখে নিবে বইয়ে। আর এই ফর্মগুলোর উপর আমি একটা ভিডিও তৈরি করব। আই হ্যাভ প্লে, প্লেট জায়গায় কী হলো, প্লেট, আই হ্যাভ প্লেট ইন দ্য ফিল্ড, আই হ্যাভ প্লেট ইন দ্য ফিল্ড। ঠিক আছে, বুঝে গেছে? এরকম সেন্টেন্সগুলো আমরা কি করব, গঠন করব। আচ্ছা, আমি আর একটা দিয়ে দিই। আচ্ছা, রাফি 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 ঢাকা গিয়েছে, রাফি ঢাকা গিয়েছে, তাহলে এছে আসে না, তাহলে এই যে এছে দেখে আমি বুঝলাম কি, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, সরি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে, রাফি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, রাফি হ্যাভ হবে না হ্যাজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে হয় হলো হ্যাজ, রাফি হ্যাজ। তাহলে মূল ভার্ব কি, যাওয়া, মানে এখানে গিয়েছে, তাহলে কি হবে, তাহলে আমরা থার্ড ফর্মটা কি জানি, যা গোয়ের, গো ওয়েন্ট গান, GONE গান, রাফি হ্যাজ গন টু কোথায়, ঢাকা। আচ্ছা, এটা যদি আমি এখন নেগেটিভ করি, রাফি হ্যাজ গন টু ঢাকা, আমরা নেগেটিভের রুলসটা কি পড়ছিলাম, প্রেজেন্ট সিম্পল টেন্সে যখন আমি নেগেটিভের রুলসটা বলছিলাম, সেটা হলো সবগুলোর ক্ষেত্রে একই হবে। সেটা কি, অক্সিলারি ভার্বের পরে কী হবে, নট বসে, তাহলে ওখানে অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি, তাহলে নেগেটিভ করার সময় কী হবে, রাফি, হ্যাঁ বুঝলাম, রাফি, অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাজ, তাহলে আমি বলছিলাম অক্সিলারি ভার্বের পরে নট বসে, রাফি হ্যাজ নট, যা আছে তাই, গন টু ঢাকা, তারপরটা। বোঝা গেছে? এভাবে তোমরা নেগেটিভ করবা। আর যদি বলি এখানে যদি কোশ্চেন করতে চাই, তাহলে কি হবে, কোশ্চেন করার সময় আমি কি বলছিলাম যে কোশ্চেন করার নিয়মই হলো অক্সিলারি ভার্বটা সামনে আসবে। তাহলে কোশ্চেন করার সময় কি হবে, অক্সিলারি ভার্ব হলো হ্যাজ, এখানে হ্যাজ রাফি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, হ্যাজ রাফি গন টু ঢাকা, হ্যাজ রাফি গন টু ঢাকা, রাফি কি ঢাকা গিয়েছে, এখন এটা হলো কোশ্চেন করলাম। এই কোশ্চেনটাকে যদি আমি নেগেটিভ করি, তাহলে কী হবে, রাফির পরে কি হবে, তাহলে হ্যাজ নট রাফি
গন টু ঢাকা। রাফি কি ঢাকা যায়নি? এখন এখানে অনেকে বলবে যে এখানে নট কেন আগে আসলো, কারণ আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিছি তোমাদের সেই প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। তখন আমি যে উদাহরণটা দিছিলাম তখন আমি বলছিলাম কি, যদি সাবজেক্টটা যদি একটা নাউন হয় তাহলে নটটা আগে বসে, আর যদি প্রোনাউন অথবা নাউন ছাড়া নাউন ব্যতীত অন্য কিছু হয় তাহলে কি হয়, সাবজেক্টের পরে নট বসে। ঠিক আছে? এখন যদি আমি রাফির বদলে যদি আমি এখানে বলতাম হি, এখানে যদি হি চিন্তা করো তোমরা সবাই, যদি হিটা একটা প্রোনাউন, হিটা কি একটা প্রোনাউন। আচ্ছা আমি এখানে লিখে দেই, তোমরা বুঝতে পারবে। আমি যদি বলি হি হ্যাজ গন টু রংপুর, হি হ্যাজ গন টু রংপুর, তাহলে কি হবে? এখানে যদি আমি কোশ্চেন করি তাহলে কি হবে বলো তো? হ্যাজ হি গন টু রংপুর, সে কি রংপুরে গিয়েছিল? এই কোশ্চেনটাকে যদি আমি নাবোধক করি তখন কি হবে? যেহেতু এটা প্রোনাউন তাহলে কি হবে? হ্যাজ হি নট, তাহলে প্রোনাউনের পরে নট বসলো, যা আছে তাই। গন টু কী হবে? রংপুর, যা আছে তাই। ঠিক আছে, তোমরা এটা বুঝে নিও। তাহলে আমি কি লিখলাম? সাবজেক্টটা যদি কি দেখলাম, সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে কোশ্চেন নেগেটিভ করার সময় তাহলে নটটা কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। আর সাবজেক্ট যদি একটি নাউন হয় তাহলে কোশ্চেন নেগেটিভ করার সময় নটটা আগে বসে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝেছো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমাদের আগামী ক্লাস হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আর আমার যে দুইটি ক্লাস তোমরা দেখোনি, প্রেজেন্ট সিম্পল টেন্স ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা অবশ্যই ক্লাস দুটো দেখে নেবে। ভালো থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটিতে প্রেস করে রাখবে, যাতে আমার যখনই আমি ভিডিও দিই সব নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তোমাদের কোনো প্রকারে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে।